বাংলা গানের ইতিহাসে অনেক সুরকার এসেছেন, পেয়েছেন জনপ্রিয়তা, থেকেছেন সময়ের শীর্ষে, কিন্তু খুব কম মানুষই আছেন যারা পুরো সময়কে নিজের সুরে রাঙিয়ে গেছেন। আলাউদ্দিন আলী তেমনই একজন। সন্তান হিসেবে বাবার এই কীর্তি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে আমি সন্তান হিসেবে বলতে পারি বাবা কেমন বা বাবার সাথে আমার সম্পর্ক, কিন্তু একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি নিজেকে অনেক ছোট মনে করি। যে আমার বাবার যে বিশালতা বা তার সুরের যেই কি বলবো, তার যে ক্রাফটসম্যানশিপ, সেটা সম্পর্কে বলার আমি মনে করি না আমি দ্য রাইট পারসন। তারপরে এতটুকু বলতে পারি যে আমি ছোটবেলা থেকে তার যে ডেডিকেশনটা দেখেছি এবং তাকে যেভাবে মিউজিক করতে দেখেছি, এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। সৃষ্টিগুলো এবং সে যেভাবে কাজ করতেন, যেভাবে ডিটেইলড, সারাটাক্ষণ সে কাজে ব্যস্ত থাকতেন। আমার বাবা অনেক ব্যস্ত থাকতেন কাজ নিয়ে, তো সব সময় গানের মধ্যে থাকতেন। যে কোনো কিছু, সেটা বাসার মধ্যে যদি আমরা যেটা বলি যে পিকনিক হচ্ছে, দাওয়াত হচ্ছে, তার মধ্যেও একটা গান, সবসময় গানের পরিবেশে বড় হচ্ছে। এবং এত সুন্দর সুন্দর সুরগুলো যে কিভাবে বাসায়, মানে আমার চোখের সামনে তো অনেক গান সুর হয়েছে যেগুলো এখন অনেক জনপ্রিয়। অনেক ছোট ছিলাম তখন, তো তখন তো আসলে বুঝতাম না বাবা মাই, কিন্তু তারা যে এত বড় মাপের শিল্পী, এত মানে এত বড় সেলিব্রিটি বা এত বড় ক্রিয়েটিভ পিপল, এটা অনেক পরে এসে বুঝেছি। তো ওই সময়টা যখন আমি চিন্তা করি, তাদের কাজ যখন আমি চিন্তা করি, স্পেশালি বাবার কাজ যখন চিন্তা করি, আমি অবাক হয়ে যাই যে আমার বাবার মাথা থেকে এত সুন্দর সুন্দর মেলোডি, এত সুন্দর সুন্দর সুর, কথা কিভাবে আসতো আসলে, এটা আমি জানি না। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী সে সময় চলচ্চিত্রের গানকে মৌলিক গানের মতোই স্বতন্ত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, নিয়ে গেছেন এক ভিন্ন উচ্চতায়। সন্তান হিসেবে তাকে খুব কাছ থেকে দেখেছেন। কিভাবে এমন একটি বিশাল সঙ্গীত সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন উনি? কিভাবে করেছেন সেটা জানি না, তবে একটার পর একটা, আমি যেটা বললাম যে এত ডেডিকেটেড ভাবে কাজ করেছেন বাবা। হারমোনিয়াম নিয়ে বসলেই সুন্দর সুন্দর সুর বের হওয়া, এবং একটার পর একটা কাজ, এবং কোনো কাজে কোনো রকমের, আমি সবসময় যেটা বাবার কাজ নিয়ে বলি যে বাবার শুধু যে একটা গান সুর করলেন তা না, রেকর্ডিংয়ে কোন পিসটা কিভাবে বাজবে, কোন ছোট একটা হয়তো বাঁশির একটা কাজ ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে এই টোকাটা কেমন হবে, তবলাটা কেমন হবে, প্রত্যেকটা বিষয়ে সে যেভাবে একদম ইনভেস্টেড ছিলেন, ওটাতে এতভাবে জড়িয়েছিলেন, সেই জন্যই মনে হয় তার গানগুলো এত এত সাকসেসফুল হয়েছে এবং গানগুলো সবার মনে গেঁথে গেছে। কারণ শুধু সুর না, গানের মিউজিক, গায়কী, সব কিছুর মধ্যে আমার বাবা ইনভলভ থাকতেন। তো সেই জন্যই হয়তো প্রত্যেকটা গান ইউনিকভাবে বের হয়ে এসেছে এবং এত বছর ধরে আমার বাবার গানগুলো এখনো মানুষের মনে আছে। সে সময়ের বিখ্যাত সঙ্গীত পরিচালক সুবল দাস, আলী হোসেন, শহীদ আলতাফ মাহমুদ, খান আতাউর রহমান, খন্দকার নুরুল আলম, সত্য সাহা, আনোয়ার পারভেজের মতো গুণীদের স্পর্শে এসেছেন, খুব কাছ থেকে দেখেছেন, শিখেছেনও। আনোয়ার পারভেজের সঙ্গে তিনি সহকারী হিসেবেও কাজ করেছেন। ওনার সফলতার পেছনে কি এইসব কিংবদন্তির কোনো অবদান আছে বলে মনে করেন? অবশ্যই অবশ্যই আছে। আমি মনে করি আমার বাবা একজন বর্ন ট্যালেন্ট, ছোটবেলা থেকেই এই ট্যালেন্টটা নিয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্স, আমি যেটা মনে করি। এবং যে নামগুলো বললে এগুলো তো একদম মানে দেশ বরেণ্য এক একজন সুরকার, ওনাদের সংস্পর্শে আসা মানেই কিন্তু ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখা। তো আমার বাবা, আমি মনে করি যে হি ওয়াজ গিফটেড, বাট অ্যাট দ্য সেম টাইম এক একটা এক্সপিরিয়েন্স তাকে এক একভাবে কি বলবো, অনেকভাবে ডিফাইন করেছে। এবং এক একজন কম্পোজারের কাছ থেকে এক এক ধরনের হয়তো এক্সপিরিয়েন্স নিয়ে তিনি এতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এতটা এক্সপার্টিজ তার হয়েছে আমার মনে হয়। তা আমি সেই জন্যই বলবো যে এটা অবশ্যই যে কোনো এক্সপিরিয়েন্স, সেটা শুধু মিউজিকের ক্ষেত্রে না, প্রতিটা কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে। সো সেটা আমার বাবার ক্ষেত্রেও তাই। 1978 সালে আরেক কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেন তৈরি করেন গোলাপি এখন ট্রেনে। এই সিনেমার জন্য আলাউদ্দিন আলী তৈরি করেন আছেন আমার মুক্তার শিরোনামে একটি গান। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর কণ্ঠ দেন জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী। গানটি চুম্বকের মতো কাজ করে ওই সময়। অনেকেই বলে এই গানটির পর থেকেই তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। আপনার মূল্যায়ন শুনতে চাই। স্বাভাবিকভাবে এটা আমার জন্মের বেশ আগের কথা। তো ওই সময়টা আমি শুনেছি যে সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আলাউদ্দিন আলী এবং শ্রদ্ধেয় আমজাদ হোসেন, মানে এই কম্বিনেশনটা ডেডলি কম্বিনেশন বলা হতো সে সময়। পরপর তারা 3টা মুভি একসাথে করেছিলেন।
তো ওই পরপর কিন্তু আমার বাবা হ্যাট্রিক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরপর 3 বছর পায় 79, 80, 81 এই 3 বছর। তো এটাও কিন্তু এক ধরনের মানে একটা রেকর্ড, কারণ এরকম ভাবে পরপর 3 বছর আমজাদ চাচার সঙ্গে কাজ করা এবং ওই কম্বিনেশনটা না আমি এখনো যখন কিছুদিন আগে বসে ইউটিউবে কিন্তু এই সিনেমাগুলো আছে, গোলাপি এখন ট্রেনে, তারপরে কসাই, বেশ কিছু সিনেমা, সুন্দরী, তো এই 3টা সিনেমা আমি এখনো যখন দেখি তখন আমি দেখি যে কি সুন্দর মেকিং, এত বছর পরে এসেও প্রায় 40-50 বছর প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা যেরকম স্টোরি টেলিং, সেরকম অ্যাক্টিং, সেরকম মানে ফিল্মোগ্রাফি যদি বলি ওটাই একদম দেখার মতো। তো আসলে এই কম্বিনেশনটা না এটা খুব রেয়ার, এটা হয়তো অনেক বছর পর পর আসে। সো এটা শুধু আমার বাবা এবং আমজাদ চাচা না, গাজী চাচার কথাও বলতে হয়, 3 জনের কম্বিনেশনটা একটা ডেডলি কম্বিনেশন ছিল। এটা আসলে সামথিং দ্যাট উই শুড অলওয়েজ ট্রেজার। এরকম অনেক গান আছে, কিন্তু আমারও তাই মনে হয় যে ওই পার্টিকুলার ফিল্মের গান থেকেই আসলে আমার বাবার উত্থানটা শুরু। আপনি নিজে একজন সফল সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার দৃষ্টিতে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর কাজের বৈশিষ্ট্যগুলোর সম্পর্কে জানতে চাচ্ছি। আবারও বলছি আমি সঙ্গীত শিল্পী, হ্যাঁ, কিন্তু আমার বাবাকে মূল্যায়ন করার মতো আমি মনে করি না আমি কোয়ালিফাইড। বাট আমার কাছে যেটা, আমি যেমন আমার এখনো আমি অনেক ইমোশনাল একটা মানুষ, আমি আমার বাবার অনেক গান শুনতে পারি না, আমার বাবার অনেক পার্টিকুলার মিউজিক হয়তো শুরু হলে গান আমি বন্ধ করে দিই, কারণ আমি অনেক ইমোশনাল হয়ে যাই। তো যেটা হয় যে আমার কাছে মনে হয় আব্বুর ওই যেটা বললাম বৈশিষ্ট্য হচ্ছে যে গানের প্রত্যেকটা ডিটেইলিং এর মধ্যে আব্বু ইনভলভ থাকতেন। তো গানের হয়তো একটা মিউজিক বা প্রিলুড শুরু হলো, সেটার থেকেই একদম মনের মধ্যে গেঁথে যাওয়ার একটা ব্যাপার ছিল। অনেকে হয় না যে শুধু গানটা সুর করলাম তারপরে মিউজিকটা হয়ে যাক কোনো রকম, সেটা না। আমার বাবার গানটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটে বিটে প্রত্যেকটা নোটে আমার বাবার ইনভলভমেন্ট। তো এত যত্ন করে গান করাটা, এটা আমি আসলে সত্যি আমি খুব কম দেখেছি। এখন গান করতে গেলে কপিরাইট একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ভালোবেসে কেউ যদি কোনো জনপ্রিয় গান গেয়ে কোনো প্ল্যাটফর্মে আপ করে, লাইক ফেসবুকে, তবে কপিরাইটের আওতায় পড়ছে। এই ক্ষেত্রে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যা অনেকেই গাইতে চায়। এই বিষয়ে আপনার সিদ্ধান্ত কি হবে? কপিরাইট ব্যাপারটা আসলে তো ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে আমি কাজ করছি এখন। আমি বিএলসিপিএস নামে একটা সিএমওর সাথে আছি, বাংলাদেশে একমাত্র সঙ্গীত বিষয়ক সিএমও যেটা, সেটার সাথে আমি কাজ করছি। তো ওখানে কিন্তু এই বিষয়টাই আমরা দেখছি যে কেউ যদি ভালোবেসে ফেসবুকে একটা গান উঠিয়ে দেয়, সেটারও একটা নিয়ম আছে, কিন্তু কেউ যদি প্রফেশনালি বা কমার্শিয়ালি করতে চায় সেটার জন্য লাইসেন্স দিতে হয় যে কোনো শিল্পীর গান করতে গেলে। তো সেটার জন্য আমাকে ফোন করলে হবে বা বিএলসিপিএসে আসলে হবে, সে যে প্রফেশনালি গানটা করতে চাচ্ছে বা কমার্শিয়ালি গানটা করতে চাচ্ছে, তখন সে একটা লাইসেন্স নিয়ে দেবে। এটা খুব সহজ, এটা ওয়ার্ল্ড ওয়াইড এভাবেই হয় সবখানে, এটা খুব সহজ একটা বিষয়। আর ক্লেম যেটা হয় যে কেউ যদি ফেসবুকে আপলোড করে জাস্ট এমনি গুনগুন করে গিয়ে, সেটা যদি ক্লেম আসে, সেটা ক্লেমটা আসলে কোথা থেকে আসছে সেটা আমার সাথে কথা বললে হবে, আমরা ওটা দেখতে হবে আসলে কারা ক্লেম করছে, এইটাই।